আসসালামু আলাইকুম। এইচএসসি কেমিস্ট্রি গুণগত রসায়নের আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ, ইলেকট্রন, পরমাণুর কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনের বেগ, শক্তি, ডি ব্রগলি সমীকরণ এবং কিছু গাণিতিক সমস্যা আমরা সমাধান করব। তো প্রথমত আমাদের পরমাণুর কক্ষপথের যে বিষয়গুলো আছে এগুলো জানার জন্য আমরা তিনটা সূত্র এখানে লিখছি। এই তিনটা সূত্র থেকে আমরা বুঝবো পরমাণুর কক্ষপথে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনের বেগ, শক্তি এবং যে পরমাণুর কক্ষপথ থাকে এই কক্ষপথের ব্যাসার্ধ কেমন হয়। তো পরমাণু যেহেতু একটা বৃত্তাকার, যেহেতু ত্রিমাত্রিক বৃত্তাকার বস্তু, তো এটা কি হবে, প্রত্যেকটা কক্ষপথে একটা ব্যাসার্ধ থাকবে। সেই ব্যাসার্ধটা নির্ণয়ের জন্য আমরা যেটা সূত্রটা ইউজ করব সেটা হচ্ছে পরমাণুর ব্যাসার্ধকে আমরা আর বলতে পারি, আর দ্বারা রেডিয়াস বুঝাইতেছি, এন দ্বারা আমরা বুঝাইতেছি হচ্ছে কততম কক্ষপথ। যদি প্রথম হয় তাহলে এন এর জায়গায় 1 বসবে, যদি দ্বিতীয় হয় তাহলে এন এর জায়গায় 2 বসবে। এভাবে আমরা চিন্তা করব। এখন এটার মান হচ্ছে h²/4π² me² এবং মজার বিষয় হচ্ছে এই অংশটুকু হচ্ছে একটা ধ্রুবক বিষয়, কারণ h মানে প্ল্যাঙ্কের ধ্রুবক আমরা জানি, যার মান ফিক্সড। পাই এর মান তো আমরা জানি 3.1416, এম মানে ইলেকট্রনের ভর, ই মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ, অর্থাৎ এখানে যতগুলো আছে সবগুলো হচ্ছে ধ্রুব সংখ্যা। তো এইটুকুর ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেটাও একটা ধ্রুব সংখ্যা, আর সেটা হচ্ছে r0। এই r0, তাহলে এই অংশটুকুকে আমরা রিপ্লেস করে r0 বলতে পারি। আর n²/z, এখানে n দ্বারা বোঝাইতেছে হচ্ছে কততম কক্ষপথ। যদি আমাদের বলে পঞ্চম কক্ষপথ তাহলে n এর জায়গায় আমরা 5 বসাবো। আর জেডটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তো এখানে এই দুইটা জিনিসের মান যদি আমরা জানি তাহলে ইজিলি আমরা পরমাণুর ব্যাসার্ধ বের করতে পারবো। তো আমরা এই বড় সূত্রটা ইউজ না করে আমরা এই ছোট সূত্রটা মনে রাখবো, যেখানে আর এন সমান আমরা বলবো r0 * n²/z। এখন এই r0 এর মান তো একটা ধ্রুব সংখ্যা আমরা জানি, কিন্তু সেই ধ্রুব সংখ্যার মানটা কত, সেটা হচ্ছে r0 এর মান আমরা বলতে পারবো 5.292 × 10⁻⁻10 মিটার। এটা হচ্ছে r0, অর্থাৎ প্রথম কক্ষপথের ব্যাসার্ধ বা হচ্ছে প্রথম বোর ব্যাসার্ধ বলতে পারো। এর সাথে আমরা n²/z গুণ করলে আমরা যে কোনো কক্ষপথে পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো, যেটা আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করে দেখব। এরপর আসতেছে n-তম কক্ষপথে ইলেকট্রনের বেগ আমরা কিভাবে নির্ণয় করতে পারবো। তো এখানেও সেম বিষয়, এখানে একটা ধ্রুব সংখ্যা আছে, এই ধ্রুব সংখ্যার এত বড় সূত্র না লিখে জাস্ট আমরা নিচের এই সূত্রটা লিখবো। জেড দ্বারা এখানে বোঝাচ্ছে আগের মতোই আমাদের ইলেকট্রন সংখ্যা, আর n দ্বারা বোঝাচ্ছে কততম কক্ষপথ। তাহলে যদি আমাদের বলে পঞ্চম কক্ষপথে একটি ইলেকট্রনের শক্তি বেগ নির্ণয় করো, তাহলে আমরা কি করব, সেখানে হচ্ছে পঞ্চম কক্ষপথ যেহেতু বলছে তাহলে আমাদের হচ্ছে এখানে n এর মান কত হবে 5, আর জেড এর একটা মান থাকবে, যে পরমাণু বলবে সেই পরমাণুর ইলেকট্রন সংখ্যাটা ওখানে বসাই দিব, আর কিছুই না। আর v1, এই v1 এরও একটা নির্দিষ্ট মান আছে, সেই মানটা আমরা এখানে বসাই দিব। তাহলে v1 যেহেতু এটা ধ্রুব সংখ্যা, তাহলে এই ধ্রুব সংখ্যা থেকে এখানে যে মানটা আসবে সেটাও একটা ধ্রুব সংখ্যা। আচ্ছা, তারপরে সেম ভাবে আমরা ইলেকট্রনের শক্তি নির্ণয়ের জন্য একটা সূত্র শিখবো, সেটা হচ্ছে এটা E1 * 1/n²। এখানে এটাও একটা ধ্রুব সংখ্যা, সেই ধ্রুব সংখ্যার জন্য E1 এর একটা মান আসবে। তো এতক্ষণ আমরা ইলেকট্রনের বেগ, শক্তি এবং পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধের সূত্রগুলো দেখলাম, যে সূত্রগুলো এখানে লেখা আছে, এবং এই সূত্রের উপর ভিত্তি করে আমাদের পরীক্ষায় আসা কিছু গাণিতিক সমস্যার সমাধান আমরা এখন করব। তো আমরা এই তিনটা টপিক পড়ে ফেলছি, এখন গাণিতিক সমস্যার সমাধান করতেছি। তো এখানে আমরা লিখে রাখছি সূত্রটা, এবং সূত্রের যে কনস্ট্যান্ট ভ্যালু অর্থাৎ যে ধ্রুবক মানগুলো ছিল, অর্থাৎ r1 এর মান কি ছিল সেটা হচ্ছে এখানে লিখে রাখছি, e1 এর মান কত ছিল সেটাও লিখে রাখছি, v1 এর মানটাও লিখে রাখছি। তো এই মানগুলো আমাদের মুখস্থ রাখতে হবে এই ম্যাথগুলো করার জন্য। তো কিরকম ম্যাথগুলো পরীক্ষায় আসে আমরা একটু দেখে নিই। প্রথম যেটা আছে সেটা হচ্ছে লিথিয়াম পরমাণুর দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত। তাহলে এখানে কি কি দেওয়া আছে আমাদের একটু বুঝতে হবে। লিথিয়াম পরমাণু দেওয়া আছে, তাহলে লিথিয়াম পরমাণু বলতে আমরা এখানে তাহলে লিথিয়ামের ইলেকট্রন সংখ্যার মান জানতে পারবো, অর্থাৎ পারমাণবিক সংখ্যা, যেটা লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। পরমাণুর দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছি, তাহলে আমাদের দ্বিতীয় কক্ষপথ বলতে n এর মান বলে দিছে, n = 2, আর ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা সূত্রটা নিয়ে আসি, ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র এইটা। এখানে কি বলছে, আর সূত্রটা আমরা প্রথমে একবার লিখব, rn = r1 * n²/z। তো আমরা এখানে r1 এর মান তো জানি, যেটা এটা 5.292 × 10⁻⁻10। এটা হচ্ছে r1 এর মানটা লিখলাম। এবার তারপরে কি আছে, n²/z। তো n এর মান কত, n এর মান হচ্ছে 2, তাহলে আমরা হচ্ছে এটা ব্র্যাকেটে দিলাম 2, তাহলে 2 এর স্কয়ার হবে, আর নিচে কত z এর মান কত, z এর মান হচ্ছে 3। সো এবার এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এটার অ্যানসার পেয়ে যাব। যদি এটাকে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি তাহলে এই মানটা পাবো, যেটা হচ্ছে আমাদের লিথিয়াম পরমাণুর দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ। জাস্ট এইটুকুই।
তো আমরা প্রথম ম্যাথটা কমপ্লিট করে ফেললাম, এবার আমরা দ্বিতীয় ম্যাথে যাই, দেখি এখানে কি বলছে। দ্বিতীয় ম্যাথে বলছে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ নির্ণয় করো। তাহলে আমাদের সূত্রে নির্ণয় করতে বলছে হচ্ছে বেগ। তাহলে বেগের সূত্রটা আমরা প্রথমে লিখে ফেলবো এখানে, Vn সমান v1 ইন্টু 1/n স্কোয়ার। এখানে আমাদের v1 এর মান তো আমরা আগেই জানি, যেটা মুখস্থ আমাদের, এটা লিখে ফেলি 2.18 ইন্টু 10 পাওয়ার 6, এটা লিখলাম ইন্টু 1/n স্কোয়ার, তার মানে অন তো অনই থাকলো, আর n স্কোয়ার, n এর মানটা আমাদের বুঝতে হবে যে n এর মানটা কত, যেহেতু তৃতীয় কক্ষপথ বলছে তো n এর মান 3 হবে, আমরা এখানে 3 বসা দিলাম। দিয়ে এখানে যদি আবার আমরা ক্যালকুলেশন করে ফেলি তাহলে আমরা আমাদের উত্তরটা পেয়ে যাব। আমরা যদি ক্যালকুলেটরের মানটা বসাই, বসানোর পরে আমরা এই মানটা পাবো, অর্থাৎ ক্যালকুলেশনের ফলে আমরা এই মানটা পাবো। এখন আরেকটা জিনিস আমরা একটু খেয়াল রাখবো, যেহেতু আমরা এখানে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতেছি, তো যেখানে আমি Rn লিখতেছিলাম এখানে Rn না লিখে R2 লিখবো, যাতে বোঝা যায় যে এটা দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ। আচ্ছা, এখানে যেহেতু আমরা তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের বেগ নির্ণয় করতেছি, তাহলে এখানে আমরা n এর পরিবর্তে 3 বসাই দিব। 3 নম্বরে একটা ম্যাথ দেখবো, যে ম্যাথে আসলে আমরা ইলেকট্রনের শক্তি নির্ণয় করব। তো এখানে আমাদের ম্যাথটা যদি একটু খেয়াল করি, প্রথম বোর কক্ষপথের শক্তি, আসলে বোর কক্ষপথ আর স্বাভাবিক কক্ষপথ সেম, কারণ মাঝে মাঝে এটাকে বোর কক্ষপথ বলা হয়, কারণ বিজ্ঞানী নিলস বোর কক্ষপথের ধারণা দেন। আমরা যখন বোর পরমাণু মডেল দেখছি এর আগের ভিডিওগুলোতে, তখন সেখানে আমরা দেখছি যে বোর পরমাণু মডেল থেকে আমরা সে শক্তি স্তরের ধারণা পাই। তো সেখান থেকে এই যে কক্ষপথ বা শক্তি স্তর, এটাকে বোর শক্তি স্তর বা বোর কক্ষপথও বলা হয়ে থাকে। আচ্ছা, তো বোর কক্ষপথের শক্তি দেওয়া আছে এটা, অর্থাৎ প্রথম কক্ষপথে, যেটা আমাদের সূত্র থেকে আমরা জানি যে সূত্রের জন্য E1 এর মানটা কিন্তু আমরা মুখস্থ করতেছিলাম, বাট এই ম্যাথের ক্ষেত্রে সেটা দেওয়া আছে। তো কোনো কোনো ম্যাথে দেওয়া থাকবে, কোনো কোনো ম্যাথে দেওয়া থাকবে না। তো আমাদের সেফ অপশন হচ্ছে এটা মুখস্থ রাখা। যদি না দেওয়া থাকতো তাহলে আমরা মুখস্থ রাখতাম, এটা মুখস্থ থেকে লিখতাম। আচ্ছা, তাহলে তৃতীয় কক্ষপথে শক্তি নির্ণয় করতে বলছে, খুবই ইজি। আমরা প্রথমে হচ্ছে সূত্রটা লিখে নিই। ই আমরা হচ্ছে এন এর জায়গায় আমরা লিখবো হচ্ছে কত নম্বর কক্ষপথ, যেহেতু তৃতীয় নম্বর কক্ষপথ, তো আমরা E3 লিখবো। E3 সমান E1 ইন্টু 1/n স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। তো এখানে আমরা হচ্ছে E1 এর মান তো জানি এবং দেওয়াও আছে, সেটা লিখে ফেলি -15.58 ইলেকট্রোভোল্ট। আচ্ছা, একক লেখার দরকার নেই, ইন্টু 1/n স্কোয়ার, এর মান কত 3, দেন 3 স্কোয়ার। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা মানটা পেয়ে যাব। ক্যালকুলেশন করার পরে যে মানটা পেলাম সেটা হচ্ছে -1.5096 ইলেকট্রোভোল্ট। এখন এই যে এককটা, এটা একটু আনকমন একক, কারণ আমরা জানি শক্তির একক জুল হয়, কিন্তু আমাদের যে এককটা আসছে সেটা ইলেকট্রোভোল্টে আসছে। কেন? কারণ আমাদের প্রশ্নে ইলেকট্রোভোল্ট দেওয়া ছিল। তো এখান থেকে আমাদের অনেক সময় প্রশ্ন বলবে যে এটাকে জুলে কনভার্ট করো, অথবা এখানে যদি লিখে দিত যে তৃতীয় কক্ষপথের শক্তি জুল এককে নির্ণয় করো, তখন আমরা কি করতাম? তখন আমরা এটাকে জুলে কনভার্ট করতাম। তাহলে ইলেকট্রোভোল্ট থেকে জুলে যাইতে গেলে যে আমাদের ইকুয়েশনটা মনে রাখতে হবে সেটা একটু লিখি। সেটা হচ্ছে 1 ইলেকট্রোভোল্ট সমান -1.6 ইন্টু 10 পাওয়ার -19 জুল। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে এটা যেহেতু 1 ইলেকট্রোভোল্ট সমান এটা, তাহলে এইটুকু ইলেকট্রোভোল্ট সমান কতটুকু হবে সেটা আমরা খুব ইজিলি বলতে পারবো। অর্থাৎ এখানে যদি আমরা এই মানটা গুণ করে দিই, সেটা হচ্ছে 1.6 ইন্টু 10 পাওয়ার -19। তাহলে এখানে আর ইলেকট্রোভোল্ট থাকলো না, আর এটাকে আমি এখন একটু মুছে দিচ্ছি। তো এই দুটোকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যে মানটা আসবে সেটা হচ্ছে জুল একক। তো আমরা এটা ক্যালকুলেশন করার পরে আমরা এই দুইটা গুণ করলে এই মানটা পাবো, অর্থাৎ আমাদের তৃতীয় কক্ষপথের শক্তি কিন্তু আমরা জুল এককে নির্ণয় করতে পারলাম। তো এরকম সিম্পল কিছু প্রবলেম আসে এখান থেকে, যেগুলো খুবই ইজি। জাস্ট আমাদের মাথায় রাখতে হবে এই তিনটা সূত্র, এবং এই তিনটা সূত্রে যে ধ্রুবকগুলো আছে ধ্রুবকগুলোর মান, তাহলে আমরা খুব দ্রুত এই ম্যাথগুলো সলভ করতে পারবো। এটা সাধারণত এই অধ্যায়ের যে গ নম্বরের প্রশ্ন সেখানে আসে, অথবা ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে MCQ তে চলে। এবার আমরা আমাদের এই ভিডিওর লাস্ট টপিক, অর্থাৎ ডি ব্রগলি সমীকরণ, এটা দেখব। তো ডি ব্রগলি সমীকরণ আসলে কি বলছে? প্রথমত এই চিত্রটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে কি আছে? কেন্দ্রে যেটা আছে এটাকে আমরা নিউক্লিয়াস বলতেছি। এই নিউক্লিয়াসের একটা বৃত্তাকার কক্ষপথ আছে নিউক্লিয়াসের বাইরে। তো এই বৃত্তাকার কক্ষপথটা আসলে কেন? কক্ষপথটা সাধারণত বৃত্তাকারই হয়, কিন্তু এখানে আমরা একটা দেখতেছি যে কিছু তরঙ্গ আকৃতির চিত্র দেওয়া আছে। কিন্তু কেন দেওয়া আছে এটা আমরা একটু বুঝি। তো ডি ব্রগলি সমীকরণ সাধারণত যেটা বলে সেটা হচ্ছে ঘূর্ণায়মান ইলেকট্রনের দুইটা ধর্ম আছে, একটা হচ্ছে কণা ধর্ম আর একটা হচ্ছে তরঙ্গ ধর্ম। তো এর আগে ধারণা করা হয়তো ইলেকট্রন সাধারণত শুধুমাত্র কণা ধর্ম প্রদর্শন করে, তরঙ্গ ধর্ম প্রদর্শন করে না। কিন্তু ডি ব্রগলি বলছেন যে না, ইলেকট্রনের দুইটা ধর্ম আছে, কণা ধর্মও আছে তরঙ্গ ধর্মও আছে। তো এটাকে একটা ইকুয়েশনের মাধ্যমে দেখান।
তো এর আগে আমরা স্বাভাবিক অবস্থায় যেটা জানতাম সেটা হচ্ছে একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কক্ষপথ আছে, কক্ষপথে ইলেকট্রনটা এরকম ভাবে থাকে, ও কি করে এভাবে এভাবে ঘুরে, স্বাভাবিক একটা কণা যেভাবে ঘুরে, যেমন একটা ক্রিকেট বল ছুড়ে দিলে কি হয়, সেটা হচ্ছে সোজাসুজি চলে যায়, ওটা কিন্তু আঁকা বাঁকা হয়ে এভাবে যায় না। ক্রিকেট বলকে তুমি যদি ছুড়ে দাও সে কিন্তু এভাবে চলে যাবে, আঁকা বাঁকা হয়ে যাবে না, অর্থাৎ তরঙ্গ আকৃতি হয়ে যাবে না, কারণ ক্রিকেট বলটা একটা কণা ধর্ম প্রদর্শন করে। কিন্তু ইলেকট্রনের ক্ষেত্রে আমরা এটাই জানতাম, বাট প্রবলেম হচ্ছে ইলেকট্রনের ক্ষেত্রে শুধুমাত্র কণা ধর্ম থাকে না, ইলেকট্রনের ক্ষেত্রে তরঙ্গ ধর্মও থাকে, অর্থাৎ ইলেকট্রন কণা ধর্ম প্রদর্শন করবে, আবার একসাথে তরঙ্গ ধর্ম প্রদর্শন করবে, অর্থাৎ এইভাবেও যাইতে পারবে, আবার তরঙ্গ আকারে যাইতে পারবে। যেটা আলো যেমন আসে, আলো একটা তরঙ্গ আকারে চলে আসে। আবার এটা নিয়ে অনেকটা দ্বিমত আছে যে আসলে তরঙ্গ আকারে আসে নাকি কণা আকারে আসে। তবে তোমাদের বইতে যেটা আসে সেটা হচ্ছে ইলেকট্রনের দুইটা ধর্মই আছে, কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে। তো এই জন্য চিত্রটা এভাবে দেখানো হয়েছে যে কক্ষপথ দিয়ে ইলেকট্রন ঘুরবে, এভাবে ঘুরে স্বাভাবিক, যেটা আমরা জানি, কিন্তু এখানে তরঙ্গ ধর্মটাও বলা আছে যে ইলেকট্রন যখন ঘুরবে চারিদিক দিয়ে তখন এরকম তরঙ্গ আকারে ঘুরবে আর এগোবে সামনের দিকে। তো এই জন্য চিত্রটা এইভাবে দেওয়া আছে। আচ্ছা, তো এই চিত্র থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ডি ব্রগলির সমীকরণটা সম্পর্কে আমাদের খুব ভালোভাবে ধারণা রাখা। তো ডি ব্রগলির সমীকরণে বলছে ল্যামডা সমান h/mv। এখন ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এখন তরঙ্গ দৈর্ঘ্য কার থাকবে, যে একটা তরঙ্গ তারই তো তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। তো এখানে সেই ইলেকট্রনকে আমরা তরঙ্গের সাথে তুলনা করতেছি, তাহলে ল্যামডা সমান h তো প্ল্যাঙ্কের ধ্রুবক, যেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। কিন্তু নিচে দেখো লেখা আছে mv, m মানে হচ্ছে ভর আর v তে বেগ, তাহলে কি হলো, ভরবেগ। এখন ভরবেগ কার থাকে, একটা কণার ভরবেগ থাকে। তো এই সূত্রটাকে একটু সিম্পলিফাই করে এভাবেও লেখা যায়, ল্যামডা সমান h/p, কারণ p মানে হচ্ছে mv, ভরবেগ। তো এখানে ভরবেগও আছে, আবার তরঙ্গ দৈর্ঘ্যও আছে, তাহলে একটা কণার দুইটা ধর্ম আছে, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য থাকে তরঙ্গে এবং ভরবেগ থাকে হচ্ছে একটা কণার। তো এটাই ডি ব্রগলি সমীকরণ প্রমাণ করছেন যে একটা ঘূর্ণায়মান ইলেকট্রনের কণা ধর্ম ও তরঙ্গ ধর্ম বিদ্যমান। তো এটাই থেকে এমসিকিউ সাধারণত আসে। এমসিকিউতে বলা থাকে যে নিচের কোন সমীকরণ দিয়ে একটা ইলেকট্রনের সকল ধর্ম, অর্থাৎ কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম প্রকাশ করা যায়, তখন এই সমীকরণটা হবে অ্যান্সার, যেটা এমসিকিউতে বেশিরভাগ ক্ষেত্রে আসতে পারে। তো এটাই ছিল আজকের ক্লাস, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।